শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বাব এল মান্দেবে কার্গো জাহাজে হুতিদের হামলায় নিহত 6 জন। হরমুজ অভিমুখী জাহাজে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা, সমুদ্রপথ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি তেহরান ওয়াশিংটনের। ইরানের হামলার ভয়ে তুরস্ক থেকে লুকিয়ে অন্য বিমানে চড়ে ব্রিটেন যাওয়ার ঘটনার শিকার ট্রাম্পের। আলোচনায় সিক্রেট সার্ভিসের বহু চর্চিত কৌশল শেল গেম। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায়, এখনও জারি জরুরি অবস্থা। নিহতের সংখ্যা ছড়িয়েছে 250, নিখোঁজ 3,500 মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে কেন্দ্র করে আবারও ভয়াবহ সংঘাত চলছে বিশ্বের গুরুত্বপূর্ণ 2 নৌপথে। বাব এল মান্দেবে একটি কার্গো জাহাজে হুতিদের হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন। অন্যদিকে হরমুজ অভিমুখী একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকার দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। পাল্টাপাল্টি হামলায় হরমুজ ও বাব এল মান্দেব প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। ইয়েমেনের বাব এল মান্দেবে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। হুতিদের দাবি, সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে নিহত হন বেশ কয়েকজন ক্রু। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে বাব এল মান্দেবে হুতিদের হামলায় প্রথম প্রাণহানির ঘটনা এটি। এদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় হামলা তথ্য নিশ্চিত করলেও জাহাজটি মিশরের মালিকানাধীন বলে দাবি করা হয়। অন্যদিকে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় সতর্কবার্তা উপেক্ষা করায় পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সেন্টকমের দাবি, 2টি হেলফায়ার মিসাইলের আঘাতে জাহাজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন অবরোধ অমান্য করায় 55টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার 7টি জাহাজ নিরাপদে হরমুজ পাড়ি দিয়েছে বলেও দাবি করেছে তারা। এর মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেই পারি না। ওরা আমার সাথে অনবরত মিথ্যা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ওদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা আমাদের। তবে তেহরানের অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগ্রাসন বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ অবমুক্ত করতে হবে। এইসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। অন্যদিকে বিকল্প নৌপথ ব্যবহারের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান সংকট সমাধানে আবারও জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন তিনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলোচনা করেন নাকভি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। তাদের কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের প্রত্যাশা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের দাবি, একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তারা, তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। ইরানের হামলার ভয়ে তুরস্ক থেকে লুকিয়ে অন্য বিমানে চড়ে ব্রিটেন যাওয়ার ঘটনার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সিক্রেট সার্ভিসের পরামর্শ অনুযায়ী কাজ করছেন তিনি। এটি সম্পূর্ণ সিক্রেট সার্ভিসের বিষয়। তারা যা বলেন আমি তা অনুসরণ করি। আমার মনে হয় আমি যে বিমানটিতে ছিলাম সেটিতে ঝুঁকি বেশি ছিল, হামলার লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনাও বেশি ছিল। তবে আমি কোনো কিছু নিয়েই তেমন চিন্তা করি না। আমার মনোভাব আপনারা জানেন, যত হুমকি আসুক না কেন তোয়াক্কা করি না। শেল গেম। প্রেসিডেন্টের হুমকি মোকাবেলায় মার্কিন সিক্রেট সার্ভিসের বহু চর্চিত এক কৌশল। সম্প্রতি তুরস্ক থেকে ইংল্যান্ড যাওয়ার সময় এই স্ট্র্যাটেজি অবলম্বন করে বিভ্রম তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা, যা উঠে এসেছে খোদ নিরাপত্তা বিশ্লেষকদের বর্ণনাতেই। তবে শেল গেম শুধু বিশেষ পরিস্থিতিতেই নয়, বরং রুটিন মাফিকই অবলম্বন করা হয় মার্কিন প্রেসিডেন্টের সেফটি প্রটোকলে। সম্প্রতি ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে নিরাপত্তা হুমকিতে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্ক থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় তাই গোপনে এয়ারফোর্স 1-এর বদলে আকারে আরও ছোট এয়ারফোর্স 2-তে চড়েন ডোনাল্ড ট্রাম্প। মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে খাবারের ট্রাকে উঠে প্লেন বদল করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।
কিন্তু এটি নিছক কোনো ঘটনা নয়, বরং সিক্রেট সার্ভিসের সুপরিকল্পিত একটি কৌশল। প্রোটোকলে যার নাম শেল গেম। মার্কিন প্রেসিডেন্টের নিত্য নৈমিত্তিক যে কোনো চলাফেরাতেই এই ধরনের কৌশল অবলম্বন করা হয়। যেমন ধরা যাক মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের কথা। সেখানে প্রেসিডেন্ট যে লিমুজিনে চড়েন তার অবিকল আরেকটি গাড়িও থাকে, যাদের নম্বরও একই হয়ে থাকে এবং চলার পথে কিছু সময় পর পর অবস্থানও বদল করতে থাকে। মূলত সম্ভাব্য হামলাকারীকে বিভ্রান্ত করতেই এই কৌশল। এইসব ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করা হয় তা হলো বিভ্রম সৃষ্টি করা। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্সিয়াল মোটরকেডে সবসময় গাড়ির বিন্যাস একরকম দেখা যায় না। খেয়াল করবেন, সব লিমুজিনের লাইসেন্স প্লেট একই রকম। সময় সময় গাড়ির লাইন আপও পরিবর্তন হচ্ছে। এর উদ্দেশ্য প্রেসিডেন্ট কোথায় আছে তা বুঝতে না দেয়া। এগুলোকে শেল গেম বলি। একই চিত্র দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত হেলিকপ্টার মেরিন ওয়ানের ক্ষেত্রেও। সাধারণত প্রেসিডেন্সিয়াল বহরে একই রকমের 3টি হেলিকপ্টার থাকে। মাঝে মধ্যেই সেগুলো অবস্থান বদলায়, যাতে প্রেসিডেন্ট কোনটিতে রয়েছেন তা বোঝা না যায়। উড়োজাহাজের ক্ষেত্রেও মূলত এয়ারফোর্সের অনুরূপ বিমান ব্যবহার করা হয়। যখনই প্রেসিডেন্ট বিদেশ সফর করেন, সেখানে অতিরিক্ত বিমান সবসময় থাকে। এয়ারপোর্টে 5-6টা বিমান আমরা এমনিতেই সঙ্গে করে নিয়ে যাই, হোক সেটা অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা লাগতে পারে, তাই এমন পদক্ষেপ। 2000 সালে তখনকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ঠিক এভাবেই নকল এয়ারফোর্স ওয়ানে করে পাকিস্তান গিয়েছিলেন। 2003 সালেও গোপন মিশনে ইরাকের যুদ্ধক্ষেত্রে যান তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। 2023 সালে এয়ারফোর্স 2 ব্যবহার করে আকস্মিক সফরে ইউক্রেন ভ্রমণ করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। দখলকৃত পশ্চিম তীরে অভিযান ও ধরপাকড় আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিপীড়নের মাত্রা বাড়িয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। মঙ্গলবার বেথলেহেম, জেনিন, রামাল্লা, কালকেলিয়া ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় চালায় আইডিএফ। আটক করে 2 শিশু সহ 23 ফিলিস্তিনিকে। এদের মধ্যে 16 বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরও রয়েছে। মাসাফে গুড়িয়ে দেওয়া হয়েছে 12টি ফিলিস্তিনি মালিকানাধীন গুদাম ও কৃষি স্থাপনা। একটি স্কুল, ঘরবাড়ি সহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার নোটিশও দেওয়া হয়েছে। নাবলুসের কাছে বুরকা শহরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছে 2 শিশু সহ 6 ফিলিস্তিনি। আশপাশের আরও কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নির্মাণের অনুমতি না থাকার অভিযোগে তুবাসের কাছে একটি কৃষি স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। গাজার সংস্কারে ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি প্রত্যাখ্যান করায় আবার আলোচনায় 2 মিনিটের সম্পর্কে টানাপোড়েন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরেই একরোখা আচরণ করছেন নেতানিয়াহু। ট্রাম্পের সামনেও আছে মধ্যবর্তী নির্বাচনের পরীক্ষা, তাই দেশে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিপরীতমুখী অবস্থান নিয়েছেন 2 মিত্র, এমন ধারণা অনেকের। আবারও টানাপোড়েনের মুখে দীর্ঘদিনের 2 ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক। গাজা সংস্কারে ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা নিয়ে মতবিরোধে জড়িয়েছে দুপক্ষ। যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন, ফিলিস্তিনকে কখনোই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবেন না, এমন মন্তব্য ছুড়ে ট্রাম্পের 15 দফা বিল সরাসরি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। আবারও জানান, হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা ও পশ্চিম তীর থেকে সরানো হবে না ইসরায়েলি সেনাদের। গেল মাসের শেষেই ট্রাম্পের সাথে সাক্ষাতে ওয়াশিংটন যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2 সপ্তাহ গড়াতে না গড়াতেই সামনে এলো এমন বৈরিতা। অনেকে মনে করছেন, নির্বাচন সামনে রেখেই এমন আচরণ করছেন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার তাগিদেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত। নেতানিয়াহু ইসরায়েলের এমন একজন প্রধানমন্ত্রী যিনি তার সময়ে ক্ষমতায় থাকা প্রায় সব মার্কিন প্রেসিডেন্টেরই অপছন্দের তালিকায় রয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র একমত হোক বা না হোক তিনি সবসময় নিজ সিদ্ধান্তে অটল থাকেন। নেতানিয়াহুর মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো দেখাননি ট্রাম্প। এ বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান তিনি। বলেন, এ নিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে নিজের মতামত জানিয়েছেন, কিন্তু বাস্তবে এমন কোনো পোস্টই করেননি ট্রাম্প। এর আগে গাজা ইস্যুতে দুজনের মতবিরোধ হলেও ইরান যুদ্ধ ঘিরে বেড়েছে বিবাদ। নেতানিয়াহুর একগুঁয়েমির জন্য তাকে যা তা বলে গালমন্দ করতেও ছাড়েননি ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে বহুদূর গড়িয়েছে সেই জল। বিশ্লেষকদের মত, নিজ নিজ রাজনৈতিক ইমেজ রক্ষায় এমন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন 2 ঘনিষ্ঠ মিত্র।
ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা। সময় যত গড়াচ্ছে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা, তাই চলছে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। ভেতরে আটকা পড়াদের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলে দেয়া হচ্ছে খাবার ও পানি। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 254 জনে। এখনও নিখোঁজ 3,500-এর বেশি মানুষ। সহায়তায় হাত বাড়িয়েছে বেশ কয়েকটি দেশ। ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা এক শিশুকে জীবিত বের করে আনছেন উদ্ধারকর্মীরা। আরেক এলাকায় ভূমিকম্পের 36 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। স্ট্রেচারে তাকে বের করে আনতেই উল্লাসে ফেটে পড়েন আশেপাশের মানুষ। সোমবার 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলের কেলি, পেরিইরা, মানিজালেস ও কুইবাদো শহর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। রাতভর প্রাণপণ কাজ করে গেছে উদ্ধারকর্মী দল, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের পর প্রথম 48 থেকে 72 ঘন্টাকে জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ধসে পড়া ভবনের কংক্রিট সরিয়ে সংকীর্ণ ফাঁক দিয়ে ভেতরে ঢুকে খোঁজা হচ্ছে বেঁচে থাকা মানুষদের। প্রাণের স্পন্দন খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত কুকুর ও আধুনিক যন্ত্রপাতি। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ সময় যতই যাচ্ছে ততই কমছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। গতকাল পর্যন্ত এটি একটি 4তলা ভবন ছিল। সব ধ্বংস হয়ে গেছে, তবে ভেতরে থাকা প্রত্যেককে বের করে আনতে পেরেছি আমরা। এলাকার সমস্ত তরুণ তরুণী উদ্ধার সহায়তার জন্য এগিয়ে এসেছে। গতকাল কয়েকজনকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনো আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন কলম্বিয়ার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট। কলম্বিয়ার দুর্যোগে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও। $1.50 কোটি বেশি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শত শত উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। সঙ্গে থাকবে চিকিৎসা সরঞ্জাম ও জরুরি ব্যবস্থাপনার মতো উপকরণ। এল সালভাদর পাঠাচ্ছে 100 টন মানবিক সহায়তা। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিজের ইচ্ছার কথা জানান তিনি। তার দাবি, সব মার্কিন নাগরিকের চাওয়া এটি। আমি বারবারই এই প্রশ্নের সম্মুখীন হই। অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু আপনারা তো জানেনই এই বিষয়ক আইন অনেক কঠোর। সব নাগরিকই চায় আমি নির্বাচনে অংশ নেই। ধন্যবাদ সবাইকে। ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। মঙ্গলবার শিকাগোর দক্ষিণ থেকে ইন্ডিয়ানা পর্যন্ত আঘাত হানে শক্তিশালী ঝড়। বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। ঘণ্টায় প্রায় 160 থেকে 177 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইন্ডিয়ানার পোর্টেজে ঝড়ের সময় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দুর্যোগের প্রভাবে শিকাগো ও উত্তর পশ্চিম ইন্ডিয়ানায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 5,75,000 মানুষ। পতিত স্বৈর শাসক বাশার আল আসাদ ও তার সহচরদের মৃত্যুদণ্ডের রায়ে উৎসবের আমেজ তৈরি হয় সিরিয়ায়। আদালতের রায় প্রকাশের পরে রাস্তায় নেমে আসে উল্লসিত জনতা। পথে পথে উল্লাস করে তারা। বিগত শাসন আমলে বঞ্চনা, শোষণ ও নির্যাতনের শিকার অনেকেই ভেঙে পড়েন খুশির কান্নায়। 2024 সালে সশস্ত্র বিদ্রোহের মুখে দেশ ত্যাগ করেন বাশার আল আসাদ। এই অশ্রু খুশির, এই অশ্রু দীর্ঘ 1.5 দশকের বঞ্চনা আর লাঞ্ছনার প্রতিশোধের। পতিত স্বৈরাচার বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়ের পরই এমন দৃশ্য দেখা যায় সিরিয়ার রাজপথে। জাতীয় পতাকা হাতে দামেস্কের আদালত প্রাঙ্গণে এভাবেই উল্লাস করেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ আবার উপস্থিত হয়েছেন পতিত সরকারের আমলে নির্যাতনে নিহত পরিজনের ছবি নিয়ে। চোখে মুখে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি। 14টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরার ছেলেমেয়েরা। এরপর সইতে হয়েছে যুদ্ধ আর ক্ষতবিক্ষত হওয়ার বেদনা। সিরিয়ার মানুষকে অভিনন্দন, শহীদ জননীদের শুভেচ্ছা। বিগত আমলে নির্যাতনের শিকার অনেক ব্যক্তি স্মরণ করেন দুঃসহ স্মৃতি। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তারা। 15 বছর বয়সে তারা আমাকে গ্রেফতার করে, আর 15 বছরের বিপ্লব শেষে সফল হই আমরা। শুকরিয়া আল্লাহর দরবারে। এই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।
يعني الفرحة اللسان يعجز عن الوصف فرحة احنا بنبارك لأمهات الشهداء نعتبر هذا الحكم هو خطوة أولى এই রায় আধুনিক সিরিয়ায় রূপান্তরকালীন ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে প্রথম প্রকৃত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। مبدأ عدم الإفلاء من العقاب 2024 সালের ডিসেম্বরে পতনের পর সপরিবারে মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিদ্রোহী গোষ্ঠী HTS প্রধান আহমেদ আল সারা। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছে অন্তত 2 জন, গুরুতর আহত আরও 2 জন। ভারী বৃষ্টিপাতের জেরে হয়েছে এই ঘটনা। জানা গেছে টানা বৃষ্টির কারণে মঙ্গলবার ভোরে ভূমিধসের কবলে পড়ে ঘন বসতিপূর্ণ কুরলা এলাকা। মুহূর্তেই চাপা পড়ে অন্তত 6 থেকে 7টি ঝুপড়ি ঘর। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে শঙ্কা কর্তৃপক্ষের। চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু শ্রমিক, যাদের বয়স 10 থেকে 14 বছর ছিল। এই ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। মঙ্গলবার মিশরের ইসমাইলিয়া প্রদেশের আল দাওয়াউইস নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লিংক রোডের কাছাকাছি এলে শ্রমিক বোঝাই 2 পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরও কয়েকজনকে মৃত ঘোষণা করেন। সাম্প্রতিক সময়গুলোতে মিশরের সড়ক দুর্ঘটনার সংখ্যা 10%-এরও বেশি বেড়েছে। এদের মধ্যে 15 বছরের শিশুদের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় সামরিক মহড়ার আগে আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রায় 90 কিলোমিটার উচ্চতায় 690 কিলোমিটার পথ পাড়ি দেয় এটি। কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ে ক্ষেপণাস্ত্রটি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাপান। 1 সপ্তাহেরও কম সময়ে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। আগামী 17 থেকে 27 আগস্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। পিয়ংইয়ং বরাবরই এই পদক্ষেপকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে। তাই মহড়ার আগে মিসাইল পরীক্ষার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে তারা। 17 বছর পর আবারও চালু হতে যাচ্ছে ভেনেজুয়েলা ইসরায়েল কনসুলার সেবা। মঙ্গলবার দুদেশেরই সরকার এই ঘোষণা দিয়েছে। শিগগিরই একে অপরের নাগরিকদের কনসুলার সেবা দিতে সমন্বিত ব্যবস্থার উদ্যোগ নেবে কারাকাস, তেল আবিব। সম্প্রতি ভেনেজুয়েলা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলা গাজায় হামলার জেরে 2009 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দেশটি। জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর জোরদার হতে থাকে ভেনেজুয়েলা ইসরায়েল সম্পর্ক। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।